জনাব তারেক রহমান যেই মন্ত্রিসভা গঠন করবে এটা আসলে পূর্ব অনুমান করাটা খুব কঠিন। কয়েকটা বিষয় একটু এখানে আমি আলোকপাত করতে চাই। প্রথম কথা হচ্ছে যেই বিষয়টা বললেন যে মন্ত্রিসভা ছোট করে প্রধানমন্ত্রীর দপ্তরকে এক্সপান্স করা এবং প্রধানমন্ত্রীর পার্টিকুলার মন্ত্রণালয়গুলোতে মন্ত্রী না দিয়ে তাদের বিশেষ সহকারী দিয়ে সেই মন্ত্রণালয়গুলো যে চালানোর পরিকল্পনা, এইটা আমার কাছে মনে হচ্ছে যে আমি স্যারের সাথে একটু এখানে দ্বিমত করব যে ওখানে যখন একটা মন্ত্রণালয় মন্ত্রী থাকে না, সেই মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ওই মন্ত্রণালয়ের দায়িত্বে থাকেন, তখন কিন্তু তিনি শুধুমাত্র উপদেষ্টার ভূমিকা পালন করেন না, তখন ওই বিশেষ সহকারী কিংবা ওই উপদেষ্টাটাই ওই মন্ত্রণালয়ের ডিসিশন মেকিং গুলো, অর্থাৎ প্রধানমন্ত্রী কার্যালয়ের যে এক ধরনের হস্তক্ষেপ এটা অনেক বেশি বৃদ্ধি পায়। যদি এমন হতো যে মন্ত্রী আছে এক্সক্লুসিভলি, তার বিশেষ সহকারী বা এক্সপার্ট একজন উপদেষ্টা হিসেবে আছেন, সেটা একটা ডিফারেন্ট কেস। কিন্তু মন্ত্রী কমিয়ে যদি বিশেষ করে বিদেশি এক্সপার্টদের মন্ত্রী স্ট্যাটাস দিয়ে বেশি রাখা হয়, এইটার একটা ব্যালেন্স খুব প্রয়োজন। এটা অনেক বেশি করলে যেটা হবে কি, এখানে কিন্তু 220 জনের মতো জোট সঙ্গীদের বিএনপির যে জোট, তাদের এখানে নির্বাচিত এমপি আছেন। তো অধিকাংশ মন্ত্রণালয় যদি আপনি এই অনির্বাচিত বিশেষ ব্যক্তিদেরকে দেন, তাহলে যারা মাঠে রাজনীতি করে কষ্ট করে নির্বাচিত হয়েছেন, এই 200 জনের মধ্যে কিন্তু অনেক এক্সপার্ট লোকজনও আছেন। তো সেইটা একটা ব্যালেন্স হওয়াটা খুব বেশি প্রয়োজন। এমনিতে আমরা 10% রাখতে পারে টেকনোক্রেট মন্ত্রী, তার বাইরে রাখা যায় না দেখে অনেক সময় বিশেষ স্ট্যাটাস দিয়ে তাদেরকে উপদেষ্টা এবং সহকারী হিসেবে রাখা হয়। তো এইটা একটা জটিল জায়গা, এটাকে ব্যালেন্স করা খুব প্রয়োজন হবে। দ্বিতীয় জায়গা যেটা আমি বলবো সেটা হচ্ছে যে জাতীয় সরকারের যে কনসেপ্টটা জনাব তারেক রহমান বলছেন কিংবা একটু আগে আলোচনা হলো, আমার মনে হয় যে বাংলাদেশের বর্তমান বাস্তবতায় জাতীয় সরকার করা আসলে সম্ভব হবে না। কেন সম্ভব হবে না? দেখেন, বিএনপির সাথে যারা আছেন, যারা জোটবদ্ধ হয়ে ইলেকশন করছেন, তাদের তো আর আলাদাভাবে জাতীয় সরকারে নেওয়ার কোনো এখানে আলাদা কোনো এক্সক্লুসিভিটি নাই। যেমন দেখেন, বিএনপির সাথে যতগুলো দল ইলেকশন করেছে, একমাত্র নুরুল হক নূর ট্রাকে ইলেকশন করেছে, কিন্তু সেটাও কিন্তু বিএনপি জোটে, বিএনপির প্রার্থী ওখানে ধানের শীষ ছিল না। বাকি ববি হাজাজ বলেন, আন্দালি পার্থ বলেন, সবাই কিন্তু ধানের শীষে ইলেকশন করেছেন। সো তাকে মন্ত্রিসভায় নেওয়াটা কিন্তু পার্থ তো নিজের প্রতি ইলেকশন করেছেন, পার্থ নিজের প্রতি ইলেকশন করেছেন, কিন্তু ববি হাজাজ ধানের শীষে ইলেকশন করেছেন, বিএনপিতে যোগদান করেছেন। কিন্তু বিএনপির লোক, কিন্তু তারা আলাদা কোনো দলের লোক, তাহলে কিন্তু এরা জাতীয় সরকার হয় না। আবার ইভেন যে জোটসঙ্গী হয়ে ইলেকশন করেছেন, তাকে মন্ত্রিসভায় নেওয়াটা আসলে জাতীয় সরকারের কনসেপ্ট না, কারণ সে তো আপনার সাপোর্ট নিয়েই আপনার একই সাথে ইলেকশন করেছেন, আপনি ক্ষমতা আসলে সেও ক্ষমতা আসবে, এই কমিটমেন্টের ভিত্তিতে ইলেকশনটা হয়েছে। কারণ ওখানে তো ধানের শীষ ধানে বিএনপির নেতাকর্মীরাই তাদের জন্য ইলেকশন করেছে, নুরুল হক নূরের ক্ষেত্রে বলেন, পার্থর ক্ষেত্রে বলেন, নবীজের ক্ষেত্রে বলেন, সবার ক্ষেত্রে বলেন। সো বিএনপি তার যে জোট, নির্বাচনী যে জোট, সেই নির্বাচনী জোটেরই মন্ত্রিসভা হবে। এর বাইরে জাতীয় সরকার করার জন্য তাহলে 11 দলের যারা এই বিএনপির বাইরে যারা পাশ করেছে, যে সমস্ত জোটগুলো আছে, দলগুলো আছে, তাদেরকে নেবে। কিন্তু আমার যতটুকু জানাশোনা এবং বোঝাপড়া, 11 দলের যারা যেই প্রার্থীরা বিজয়ী হয়েছেন, তারা কেউ আসলে মন্ত্রিসভায় যাবেন না। সেটা তো বিএনপি আগেই বলেছে যে তারা জাতীয় সরকারে জামাতকে নিবে না। এক্স্যাক্টলি, জামাত বা হচ্ছে এনসিপি বলেন বা জামাত এই যে জোট আছে, এই জোটের কেউই আসলে, আমার যতটুকু এখন পর্যন্ত আলাপ, আমি এই 11 দলীয় রাজনৈতিক লিয়াজী কমিটিতেও কাজ করছি, তো আমি জানি যে এরা কেউ মন্ত্রিসভায় যাচ্ছেন না, মানে এরা বিরোধী দলের, বিএনপি আগেই বলে দিয়েছে যে জামাতকে নিবে না। জাতীয় সরকারের কনসেপ্ট আর এক্সিস্ট করছে না, এটা হবে না। কারণ জাতীয় সরকার হতে হলে তো আপনার যাকে আপনি নিয়ে জোট করছেন সে তো আপনার নির্বাচনের, মানে আপনি বলতেছেন 11 দল না গেলে জাতীয় সরকার হবে, 11 দল না গেলে না, আপনার জাতীয় সরকার হতে হলে যে আপনার একটা দৃষ্টি আকর্ষণ করি তাকে নিতে হবে। তৃতীয় যে আমি জাস্ট এই মন্ত্রিসভা নিয়ে আলোচনা শেষ করছি, সেটা হচ্ছে যে আমরা একটা জিনিস খুব হতাশাজনকভাবে লক্ষ্য করছি, সেটা হচ্ছে যে সারা দেশে বিভিন্ন জায়গায় যারা বিজয়ী হয়েছেন বিএনপি, তাদের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় হামলা করছেন, হুমকি দিচ্ছেন এবং ঘরবাড়ি পোড়াচ্ছেন এবং আঘাত করছেন। আমি খুবই বিএনপির কাছে এই রাজনৈতিক সহযোদ্ধা, বিগত দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা বলেন, আগামী বাংলাদেশ ভবিষ্যতের জন্য একটা রিকোয়েস্ট করব যে বিএনপি মন্ত্রিসভা গঠনের ক্ষেত্রে সবচেয়ে বেশি মানে আমাদের জায়গা থেকে প্রত্যাশা থাকবে যদি এমন মন্ত্রিসভা তারা গঠন করেন, যেই মন্ত্রিসভা যারা তার নিজ এলাকায়, তার নিজের আসনে প্রতিপক্ষের উপরে হামলা ঠেকাতে সক্ষম হয়েছেন, এটা যদি তিনি প্রায়োরিটি দেন, যার আসনে সে নিজের জনগণের উপর হামলা ঠেকাতে সক্ষম হয় নাই, তাদের যদি আবার মন্ত্রিসভা এম্পাওয়ার করে, এইটা বাংলাদেশের গণতন্ত্রের রাজনীতি, আপনি জাতীয় সরকার বলেন আর অনেক বেশি লন্ডনের রাজনীতি বলেন কিংবা হচ্ছে দেখা করা বলেন, এগুলো সবকিছু মিনিংলেস হয়ে যাবে যদি তৃণমূলে এই জামাতের বাসায় গিয়েছে কিংবা নাহিদ ইসলামের বাসায় গিয়েছে, নাহিদ ইসলামের একজন কর্মী যদি তৃণমূলের নিরাপত্তা না পায়, জামাতের একজন কর্মী যদি তৃণমূলের নিরাপত্তা না পায়, তাহলে এই সমস্ত দেখার
কোনো মিনিংই থাকবে না। কিন্তু এই দেখা না করেও যদি তার স্থানীয়ভাবে যদি বিরোধী রাজনৈতিক শক্তিরা যদি কোনো ধরনের অন্যায়ভাবে জুলুমের শিকার না হয়, তাহলে এইটা হবে বাংলাদেশের রাজনীতির একটা বড় ট্রানজিশন। আমরা দেখেছি আওয়ামী লীগ যখন ক্ষমতা এসেছে বিএনপির উপরে নির্যাতন হয়েছে, জামাতের উপরে নির্যাতন হয়েছে। এইটার রিপিটেশনটা বন্ধ হওয়াটা হবে সবচেয়ে বড় গণতন্ত্রের বিজয়। আমি আরেকটু জানতে চাই, আপনাদের দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া একটি স্ট্যাটাস দিয়ে বলছেন যে আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি। কি এনসিপির ছায়া মন্ত্রিসভার রূপ কেমন হবে, সেই মন্ত্রিসভার কাজ? শ্যাডো মন্ত্রিসভার কনসেপ্টটা বিভিন্ন দেশে এটা ওয়ার্ক করে। তো এটা হচ্ছে যে যারা বিরোধী দলে পার্লামেন্টে কাজ করবে, এরা তো মানে পার্লামেন্টের বিরোধী দলে দুইটা কাজ, যারা এমপি হয়েছেন তাদের একটা হচ্ছে যে নিজেদের আইনগুলোর ক্ষেত্রে ক্রিটিক করা বা হচ্ছে বিরোধিতা করা, কিন্তু এইটাকে আরো অর্গানাইজ ওয়েতে করা সম্ভব হবে যদি এখানে স্পেসিফিকভাবে যদি 30টা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকে, 30টা মন্ত্রণালয় যদি এখানে জাস্ট তার ওই মন্ত্রণালয়গুলো কিভাবে ফাংশন করতে পারে তাকে পরামর্শ দেয়। একটা হচ্ছে সহযোগিতার জায়গা, আর একটা হচ্ছে জবাবদিহিতার জায়গা। যে একটা হচ্ছে যে যেই মনে করেন সাপোজ শিক্ষা মন্ত্রণালয়, বিএনপির যিনি শিক্ষামন্ত্রী হবেন, এই 11 দল থেকে কিংবা বিরোধী জোট থেকে একজন শ্যাডো শিক্ষামন্ত্রী থাকেন, তাহলে শ্যাডো শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা বিএনপির কাছে একটা প্রস্তাব যেতে পারে, মানে এক্সিকিউটিভ যিনি শিক্ষামন্ত্রী থাকবে তার কাছে একটা প্রস্তাব যেতে পারে যে এই বিষয়গুলো হলে বাংলাদেশের মানুষের প্রত্যাশা পূরণ হবে। দ্বিতীয় হচ্ছে আবার শিক্ষা মন্ত্রণালয়ের কোনো ভুলের ক্ষেত্রে তারা এখানে প্রস্তাবনা দিতে পারেন। তৃতীয়ত হচ্ছে একটা শিক্ষা মন্ত্রণালয় কিভাবে চলতে পারে, আমরা সরকারে গেলে কিভাবে শিক্ষা মন্ত্রণালয় আমরা চালাতাম, সেরকম কিছু রূপরেখাও জনগণের সামনে হাজির করতে পারে। তো এইটা হচ্ছে মোরাললেস দুইটা জায়গায় কাজ করবে। একটা হচ্ছে সরকারকে সহযোগিতা করা, দ্বিতীয়ত হচ্ছে সরকারের ভুলগুলোকে কিংবা হচ্ছে সরকার যেন জনগণের কাছে জবাবদিহি করে সেইটা নিশ্চিত করার ক্ষেত্রে আরো ভূমিকা পালন করবে।